দেখি কি বললাম, ডিসি জেনারেটর ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে ভোল্টেজ প্রয়োগ করতে হয় সাপ্লাই তাকে প্রয়োগ স্যার করা হয় এক্সাইটেড। সেটা এক্সাইটেশন। অর্থাৎ ডিসি জেনারেটরগুলোকে যখন সাপ্লাই দেওয়া হয় তখন ডাইরেক্ট কিন্তু ভোল্টেজ উৎপন্ন করে না, ওকে আগে বাইরে থেকে একটা ডিসি সোর্স দেওয়া হয়। কোথায়? ওর হচ্ছে ফিল্ডগুলোকে। অর্থাৎ ডিসি জেনারেটর উপরে যে ফিল্ডগুলো আর্মেচার তো ঘুরে, ফিল্ডটা স্থির থাকে, ওই ফিল্ডের মধ্যে আগে আমরা ডিসি সোর্স প্রয়োগ করি। ডিসি সোর্স প্রয়োগ করলে কি হয়, জেনারেটরটি উত্তেজিত হয়। উত্তেজিত হলে সে ফ্লাক্স তৈরি করা শুরু করে। তো এক্সাইটেশন কত প্রকার সেটাও নিয়ে আলোচনা করা হয়েছিল। যে এক্সাইটেশন মূলত হচ্ছে দুই প্রকার, একটা সেলফ এক্সাইটেশন, এটা আছে সেপারেটলি এক্সাইটেশন। সেপারেটলি এক্সাইটেশন কাকে বলে? যে এক্সাইটেশনের বাইরে থেকে ফোর্স প্রয়োগ করা হয় তাকে, মানে ডিসি সোর্সটা যেটা বাইরে থেকে প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। আর সেলফ এক্সাইটেড জেনারেটর হচ্ছে যে জেনারেটরের ডিসি সোর্স প্রয়োগ করা বাইরে থেকে প্রয়োজন হয় না, যে নিজে নিজেই এক্সাইটেড হতে পারে। সে নিজে নিজেই এক্সাইটেড, যখন সাপ্লাই দেওয়া হয় তখন সে নিজে নিজেই উত্তেজিত হয়ে যায়, এটা বাইরে থেকে কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, তখন আমরা সেটাকে বলছি সেলফ এক্সাইটেড জেনারেটর। আর যেটা বাইরে থেকে ডিসি সোর্স দিয়ে ফিল্ডগুলোকে উত্তেজিত করতে হবে, এরকম জেনারেটরকে আমরা বলছি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। অর্থাৎ আমরা দেখতে পারি যে কিছু কিছু জেনারেটর আমাদের আসে যেগুলো শুধুমাত্র সাপ্লাইয়ের সাথে, ছোটো ছোটো যে জেনারেটরগুলো সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলেই কিন্তু সে স্টার্ট নিয়ে নেয়, বা শ্যাফটগুলোকে ঘোরা শুরু করলে, বা শ্যাফটগুলোকে যদি আমি কোনো একটা মেশিন দ্বারা ঘোরাই তাহলে দেখা যাচ্ছে যে সে বিদ্যুৎ উৎপন্ন শুরু করে দেয়। এবং বাইরে থেকে কোনো ডিসি সোর্স, ব্যাটারি এসব কিছু প্রয়োজন হয় না, তখন এসব জেনারেটরকে আমরা বলছি সেলফ এক্সাইটেড, সে নিজে নিজে উত্তেজিত হতে পারতেছে। আর সেপারেটলি এক্সাইটেড জেনারেটর যেগুলো নিজে নিজে উত্তেজিত হতে পারতেছে না, যেগুলোকে শ্যাফট তো ঘোরানো হচ্ছে, প্লাস তার আগে একটা আছে ডিসি সোর্সও প্রয়োগ করা লাগতেছে তার এক্সাইটেশন, ফিল্ডগুলোকে এক্সাইটেশন করার জন্য। রেসিডুয়াল ম্যাগনেটিজম কাকে বলে? এখানে আছে রেসিডুয়াল ম্যাগনেটিজম হচ্ছে যে যখন আমরা পোল কোরগুলোকে, লোহার তৈরি যে পোল কোরগুলো আছে এগুলো বাইরে থেকে ডিসি সরবরাহ করি, তাহলে প্রথমবার এটা একবার ইলেকট্রোম্যাগনেটে পরিণত হওয়ার পর ফিল্ড কয়েল কারেন্ট প্রবাহ না থাকলেও চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয় না, কিছুটা চুম্বকত্ব থেকে যায়, তাকে অবশিষ্ট চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম বলা যায়। অর্থাৎ ম্যাগনেটে পরিণত হয় যখন আমরা এই পোল কোরগুলোকে অর্থাৎ ফিল্ডকে আমরা যখন উত্তেজিত করে থাকি, ডিসি সরবরাহের মাধ্যমে উত্তেজিত করে থাকি, কারেন্ট প্রবাহ না থাকলেও ফিল্ডগুলো যদি কারেন্ট প্রবাহ নাও করে, না থাকলেও এর চুম্বক সম্পূর্ণ নষ্ট হয় না, কিছুটা চুম্বকত্ব থেকে যায়, তাকে অবশিষ্ট চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম আমরা বলে থাকি। রেসিডুয়াল ম্যাগনেটিজম হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব। অর্থাৎ আমরা যে সাপ্লাইটা প্রয়োগ করে থাকি ডিসি সোর্স, এই ডিসি সোর্স যদি আমরা দেওয়া বন্ধ করে দিই তাহলে যে সে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়, অর্থাৎ ওই আমরা যদি ডিসি সোর্সটা যদি বন্ধ করে দেই তাহলে দেখা যাচ্ছে যে ও কিছুক্ষণের জন্য ও পোলের ফিল্ডের মধ্যে কিছু অবশিষ্ট চুম্বকত্ব থেকে যায়, যা দ্বারা সে এক্সাইটেড হতে পারে। তো এই ডিসি সোর্স বন্ধ করার পর যে সম্পূর্ণ নষ্ট না হয়ে চুম্বকত্বটা সম্পূর্ণ নষ্ট না হয়ে যে কিছু পরিমাণ থেকে যায়, এই অবশিষ্ট থেকে যাওয়া চুম্বককে আমরা বলি, চুম্বকত্বকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা হলো যে আমরা, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে একটা জেনারেটর এটা একটা জেনারেটর, এই জেনারেটর হলো এটা হচ্ছে যে একটা শ্যাফটের অংশ। আমরা যদি দেখি যে এটা একটা হচ্ছে যে এটা একটা শ্যাফটের অংশ, এখানে শ্যাফটকে ঘোরানো হয়। তো ঘোরানোর আগে এই ফিল্ডগুলোকে উত্তেজিত করার জন্য একটা ডিসি সোর্স প্রয়োগ করা হয়ে থাকে, যেটাকে আমরা বলি ডিসি সোর্স। ডিসি সোর্স প্রয়োগ করে থাকি আমরা এই ফিল্ডগুলোকে উত্তেজিত করার জন্য।
তো এই ফিল্ডগুলো প্রতিনিধিত্ব করার জন্য যে ডিসি সোর্স প্রয়োগ করে থাকি, এই সোর্সটা যদি আমাদের বন্ধ করে দেই তাহলে দেখা যাচ্ছে যে তার চুম্বক ক্ষেত্র, আচ্ছা সোর্স প্রয়োগ করে দিই, সোর্স প্রয়োগ করার উদ্দেশ্য কি, এই ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রকে, অর্থাৎ এই ম্যাগনেটিক যে চুম্বক ক্ষেত্র তৈরি করা, ডিসি সোর্স প্রয়োগ করার কি চুম্বকত্ব তৈরি করা আর চুম্বক ক্ষেত্র তৈরি করা, উদ্দেশ্য হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি করা। তো এই চুম্বক ক্ষেত্র তৈরি করা ডিসি সোর্স প্রয়োগ করে হলেও যদি আমি ডিসি সোর্স প্রয়োগ করা বন্ধ করে দেই তাহলে কিন্তু তার এই চুম্বকত্বটা মানে সম্পূর্ণ বিলুপ্ত হয় না, কিছুটা অবশিষ্ট চুম্বক ক্ষেত্র থেকে যায়। তো এই অবশিষ্ট যে চুম্বক ক্ষেত্র থেকে যায় এই অবশিষ্ট চুম্বক ক্ষেত্রকে আমরা বলছি রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে থাকি আমরা, অর্থাৎ রেসিডুয়াল ম্যাগনেটিজম অথবা অবশিষ্ট চুম্বক ক্ষেত্র বলে থাকি। তাহলে একটা কোরের মধ্যে যখন আমরা ডিসি সোর্স প্রয়োগ করে থাকি তখন এটা যে একবার ইলেকট্রোম্যাগনেটে পরিণত হওয়ার পর আমরা যদি ফিল্ড কয়েলে কারেন্ট প্রবাহ না করে থাকি বা কারেন্ট প্রবাহ বন্ধ করে দিই তাহলে চুম্বক ক্ষেত্র অবশিষ্ট চুম্বক ক্ষেত্র থেকে যায়। এই অবশিষ্ট চুম্বক ক্ষেত্র যে কিছু চুম্বক ক্ষেত্র থেকে যায়, এই কিছু চুম্বকত্বকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। কে বলতে পারবে এই যে কথাটা, ইফতেখার বলতে পারবা? ইফতেখার এমডি আসমাউল হক, জি স্যার, বলেন দেখি আমি কি বললাম। প্রশ্ন স্যার আবার একটু বলেন। আমি বলছি রেসিডুয়াল ম্যাগনেটিজম কাকে বলে বা অবশিষ্ট চুম্বক ক্ষেত্র কাকে বলে, একই কথা। রেসিডুয়াল ম্যাগনেটিজম অথবা অবশিষ্ট চুম্বক ক্ষেত্র একই কথা। আর ওই যে চুম্বকত্ব স্যার বাকি থাকে, ওই যে অবশিষ্ট যেটুকু থাকে স্যার ওইটুকুতে স্যার। সেটা তো একটু ভালো করে বলো। স্যার আর একটু ক্লিয়ার করে স্যার বলতে পার? বলেন দেখি কে বলতে পারবে। অবশিষ্ট চুম্বক ক্ষেত্র, অবশিষ্ট চুম্বক ক্ষেত্র হ্যালো বলেন, বলেন দেখি কে বলতে স্যার, পারবে। বিষয়টা যদি এইভাবে বলি যে আর কি প্রথমে যেহেতু আমরা যেই পোলকোর মাধ্যমে যেই ডিসিটা সরবরাহ করি এবং সেইখানে সেই ফিল্ডে পরবর্তীতে দেখা যায় আর কোনো বিদ্যুৎ থাকে না, তবে চুম্বক ক্ষেত্রে কিছু পরিমাণ যেই বিদ্যুৎ অবশিষ্ট থাকে সেটাই কি আপনার রেসিডুয়াল ম্যাগনেটিজম নাকি জি রেসিডুয়াল মানে এখানে হচ্ছে যে আর কি কিছু অবশিষ্ট থাকা, আমাদের উদ্দেশ্য কি, চুম্বক ক্ষেত্রে কিছু অবশিষ্ট থাকা। অবশিষ্ট থাকা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা তো একটা আর্মেচার, তাই না? আর্মেচারের মধ্যে ফ্লাক্স উৎপন্ন করা বা ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র জি উৎপন্ন করার জন্য আমরা হচ্ছে যে ডিসি সোর্সটা প্রয়োগ করে থাকি। তো ডিসি সোর্স যখন প্রয়োগ করি তখন কি হয়, ফিল্ডের মধ্যে কারেন্ট প্রবাহ হয়। যখন ডিসি সোর্স প্রয়োগ করবো তখন ফিল্ডের মধ্যে কারেন্ট প্রবাহ হয় এবং কারেন্ট প্রবাহ হলে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয় বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো বলছি যে যখন এই ডিসি সোর্স প্রয়োগ করা বন্ধ করে দেবো, অর্থাৎ কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখন ফিল্ডের মধ্যে কিছু অবশিষ্ট চুম্বকত্ব থেকে যাবে, মানে অতিরিক্ত মানে কিছু চুম্বক ক্ষেত্র থেকে যাবে। এই কিছু চুম্বক ক্ষেত্রকে আমরা বলছি অবশিষ্ট চুম্বক ক্ষেত্র বা রেসিডুয়াল ম্যাগনেটিজম, ওই একই কথা, অবশিষ্ট চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, বলেন দেখি একটু ক্লিয়ার করে নেন, একটু আলোচনা করলে ভালো হয়। আমি কে বলতে পারবেন একটু বলেন দেখি। বলেন তাহলে হচ্ছে যে স্যার, রেসিডুয়াল, হ্যাঁ হ্যাঁ বলেন। আলামিন আহমেদ,
না, জি বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে যে ডিসিটা সরবরাহ করি, জি এটা তৈরি হয়, জি তো সেই ফোর্সটা তৈরি হওয়ার পর আমরা যখন ডিসিটাকে অফ করে দিই, জি তারপরেও এর চুম্বকত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয় না, কিছুটা থেকে যায়। জি জি এটা হুম, কথা শুনতে পাচ্ছেন আমার? জি জি স্যার শেষ করে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এটা হচ্ছে আমাদের রেসিপ্রাল ম্যাগনেটিজম, ঠিক বলছেন। হ্যাঁ। তারপরে আছে তো পাইলট এক্সাইটার আসা। এখন আমরা পাইলট এক্সাইটার নিয়ে কোথায় ব্যবহার করা হয়ে থাকে? পাইলট এক্সাইটার হচ্ছে এসি জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেড করার জন্য, এসি জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেড করার জন্য যে ডিসি সরবরাহ করা হয়, এই ডিসি সরবরাহের প্রয়োজনে পাইলট এক্সাইটার ব্যবহার করা হয়। এটা একটি ছোট জেনারেটর যা অল্টারনেটর শ্যাফটের সাথে সংযুক্ত থাকে। অল্টারনেটরের শ্যাফটের সাথে সংযুক্ত থাকে, মানে এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে ডিসি সোর্স প্রয়োগ করা, অর্থাৎ আমি ফিল্ডকে উত্তেজিত করার জন্য ডিসি সোর্স প্রয়োগ করব। তো এই ডিসি সোর্স প্রয়োগ করব কি দ্বারা? এই ডিসি সোর্স প্রয়োগ করার জন্য আরেকটি ছোট্ট জেনারেটর ব্যবহার করে থাকি, যেটাকে আমরা পাইলট এক্সাইটার বলে থাকি। তাহলে জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেশন করার জন্য ডিসি সরবরাহের উদ্দেশ্যে যে ছোট জেনারেটর ব্যবহার করে থাকি, সেই ছোট জেনারেটরকে আমরা পাইলট এক্সাইটার বলে থাকি। তাহলে বলেন একটু দেখি, এখানে ক্লিয়ার করে নেন, কে বলতে পারবে? এটা হচ্ছে যে আমরা যে ডিসি সোর্সটা যে ব্যবহার করি, সেই ডিসি সোর্সটা ব্যবহার করার জন্য আমরা এক্সট্রা ভাবে যে আরো একটা ছোট্ট জেনারেটর ব্যবহার করি, তাকে আমরা পাইলট এক্সাইটার বলি। গুড গুড, এই তো ভালো। আচ্ছা, এই পাইলট এক্সাইটারটাও ওই আমাদের যে অল্টারনেটর বা এই ডিসি জেনারেটর এর শ্যাফটের সাথে সংযুক্ত থাকে, একটু একটু লাগা দিলে ভালো হ্যাঁ, হবে, মানে শ্যাফটের সাথে সংযুক্ত থাকে। জেনারেটর শ্যাফটের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এই ডিসি জেনারেটরকে উত্তেজিত করার জন্য, ফিল্ডকে উত্তেজিত করার জন্য আমরা যে ডিসি সোর্স প্রয়োগ করে থাকি, এই ডিসি সোর্সের জন্য যে আমরা একটা ছোট্ট জেনারেটর ব্যবহার করে থাকি, এই ছোট্ট জেনারেটরকে আমরা বলছি পাইলট এক্সাইটার, এবং এটা জেনারেটরের শ্যাফটের সাথে সংযুক্ত থাকে। ওকে স্যার হ্যালো হ্যাঁ বলেন। স্যার, বইয়ে তো ডিসি জেনারেটর নাই স্যার। স্যার এখানেই আছে ইয়া জেনারেটর, অ্যাসিড জেনারেটর আছে স্যার। বই অ্যাসিড জেনারেটরকে অ্যাকসেপ্ট করার জন্য স্যার। এসি জেনারেটর বা ডিসি জেনারেটর, অল্টারনেটর, এগুলো একই কথা। আমরা তো ডিসি জেনারেটর অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, তুমি এসি জেনারেটর বলো আর যেটাই বলো না কেন, এক্সাইটেশনটাই মূলত হচ্ছে মেইন। মানে এখানে বলছে এসি জেনারেটর, অল্টারনেটর বা এসি জেনারেটরকে বইয়ে এইভাবে আছে না, যে অল্টারনেটর বা এসি জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেড করার জন্য। জি স্যার। এখানে এসি জেনারেটর, ডিসি জেনারেটর সবগুলো ক্ষেত্রেই ফিল্ডকে উত্তেজিত করতে হয়, অর্থাৎ জেনারেটর মানেই ফিল্ডকে উত্তেজিত করতে হবে। ক্লিয়ার? মানে যে কোনো জেনারেটরের ক্ষেত্রে ফিল্ডকে উত্তেজিত করা লাগবে, এটা এসি জেনারেটর হোক আর ডিসি জেনারেটর হোক। সুতরাং আমরা যদি এখানে ডিসির ক্ষেত্রে এসি বলি, এসির ক্ষেত্রে ডিসি বলি, সমস্যা নেই, কারণ জেনারেটর মানেই তার ফিল্ডকে উত্তেজিত করতে হবে। তাহলে আমরা পাইলট এক্সাইটারটা কোথায় ব্যবহার করা হয়? এটা কি জন্য ব্যবহার করা হয়? প্রথমত একটা পাইলট এক্সাইটার কি, যে ডিসি জেনারেটরকে ডিসি সাপ্লাই দেওয়ার জন্য যে একটা ছোট্ট জেনারেটর ব্যবহার করে থাকি, সেই জেনারেটরকে আমরা বলছি পাইলট জেনারেটর, এবং এই জেনারেটরটি শ্যাফটের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, ডিসি জেনারেটরের এক্সাইটেশনের প্রয়োজনীয়তা, আগে প্রয়োজনীয়তা করি, কেন প্রয়োজন এবং হচ্ছে প্রয়োজনীয় শর্তগুলো। তাহলে আগে লিখবো যে ডিসি জেনারেটরের এক্সাইটেশনের প্রয়োজন কি। 6 নম্বর হচ্ছে যে ডিসি জেনারেটরের এক্সাইটেশনের প্রয়োজন। ডিসি জেনারেটরের এক্সাইটেশনের প্রয়োজনীয়তা।
প্রয়োজনীয়তা। তো ডিসি জেনারেটর এক্সাইটেশনের প্রয়োজনীয়তা। এক্সাইটেশনের কি কি প্রয়োজন? ডিসি জেনারেটর ফিল্ড কয়েলে ডিসি সরবরাহ করে পোলের শক্তি বৃদ্ধি তথা ফ্লাক্স বৃদ্ধি পাবে। ডিসি জেনারেটর ফিল্ড কয়েলে ডিসি সরবরাহ করে পোলের শক্তি বা ফ্লাক্স বৃদ্ধি পাবে এবং পরিমাণ নিয়ন্ত্রণ না করলে ডিসি মেশিনে আর্মেচার কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, এই জন্য এক্সাইটেশন প্রয়োজন পড়ে। এবং পরিমাণ নিয়ন্ত্রণ না করলে ডিসি মেশিনে আর্মেচারে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, এই জন্য এক্সাইটেশনের প্রয়োজন পড়ে। এক্সাইটেশন প্রয়োজন পড়ে। আচ্ছা, এক্সাইটেশনের প্রয়োজনীয়তা বলছি। প্রয়োজনীয়তাটা কি? যে আমরা যদি এখানে ডিসি সোর্স প্রয়োগ না করি, ডিসি সোর্স যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি হবে না, এই উত্তেজিত হবে না। উত্তেজিত না হলে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। অর্থাৎ আমরা যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করার উদ্দেশ্যতে আমরা মূলত এক্সাইটেশন করে থাকি, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং ফ্লাক্স উৎপন্ন হয়। তো এই চুম্বক ক্ষেত্র সৃষ্টিটা যদি বেশি পরিমাণে শক্তিশালী করার জন্য আমরা ডিসি সোর্স প্রয়োগ করি। যদি ডিসি সোর্স এক্সাইটেশন প্রয়োজন আমরা যদি পুরো ডিসি এক্সাইটেশন না করি তাহলে আমার শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। আর এটাকে যদি আমরা এই ডিসি সোর্সকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমার আর্মেচারে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। দুটো কথা, এক নম্বর আছে যদি আমি ডিসি সোর্স প্রয়োগ না করি তাহলে আমার শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। আর দুই নম্বর আছে যে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি না হওয়ার কারণে, এটা একটু বলা না বললেও চলবে, অর্থাৎ এটা আরেকটা বলবো যে এটাকে ডিসি এটাকে নিয়ন্ত্রণ না করলে, এই ডিসি সোর্সকে নিয়ন্ত্রণ না করলে আর্মেচারে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। ডিসি সোর্স প্রয়োগ না করলে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না এবং ডিসি এটাকে নিয়ন্ত্রণ, এই ডিসি সোর্সকে নিয়ন্ত্রণ না করলে আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন হবে না। দুটো কথা বলেন দেখি, দুটো কথা কি? ইফতেখার ইসলাম রায়হান। আসমাউল হক, কেউ বলতে পারবেন? স্যার আরেকবার স্যার। মানে ইফতেখার, কথা শোনা যাচ্ছে না? আবার একটু বোঝান। আমরা বলছি কি যে ডিসি জেনারেটর এক্সাইটেশনের প্রয়োজনীয়তা কি? এক্সাইটেশন মানে যে ডিসি সোর্স যে প্রয়োগ করি ফিল্ডের মধ্যে, যে ডিসি সোর্স প্রয়োগ করি, এই ডিসি সোর্সে, এই যে আমরা যে ডিসি সোর্স প্রয়োগ করি এটার প্রয়োজনীয়তা কেন, এটা প্রয়োজন, এটা প্রশ্ন করছি। তা আমরা এভাবে বলবো যে ডিসি সোর্স প্রয়োগ না করলে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না, শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। আর ডিসি সোর্সকে নিয়ন্ত্রণ না করলে আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন হবে না। ডিসি সোর্স প্রয়োগ না করলে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না এবং ডিসি সোর্সকে নিয়ন্ত্রণ না করলে আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন হবে না। এই দুটা কথা বলা হয়েছে, বলেন দেখি। স্যার ডিসি সোর্স প্রয়োগ না করলে স্যার আর্মেচারে স্যার ওই যে ভোল্টেজ উৎপন্ন হবে না, আর যদি স্যার নিয়ন্ত্রণ না করি তাহলে স্যার যদি ডিসি ফোর্স যদি না দেই তাহলে স্যার শক্তিশালী আর কি স্যার উৎপন্ন হবে না, চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে না। আরেকটা কথা, আর যদি স্যার ডিসি সোর্স যদি নিয়ন্ত্রণ না করি তাহলে স্যার ভোল্টেজ উৎপন্ন হবে না, আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন হবে না। তাহলে এইসব জিনিসের জন্য আমরা এক্সাইটেশনের প্রয়োজনীয়তা আমাদের পড়ে। শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি এবং আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন করার জন্য আমাদের এক্সাইটেশনের প্রয়োজন হয়। ঠিক আছে, এখন হচ্ছে যে এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তগুলো। শর্ত কি কি?
প্রতি পোলের এক্সাইটেশনের জন্য অনেক প্যাচের একটি কয়েল হলে তার খুব চিকন হতে হবে। প্রতি পোলের এক্সাইটেশনের জন্য অনেক প্যাচের একটি কয়েল হলে তার খুব চিকন হতে হবে। এক্সাইটেশনের শর্ত এটা। কিছু প্যাচের একটি কয়েল হলে তার খুব মোটা হবে। তারের দুটি কয়েল হলে একটি তার চিকন হবে এবং অপরটি মোটা হবে। এক্সাইটেশনের জন্য অবশ্যই ডিসি সরবরাহ দিতে হবে। এখানে প্রথম কথা হচ্ছে যে এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে শর্ত। এই এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তের মধ্যে বলছে যে 1 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই ডিসি সরবরাহ দিতে হবে। এক্সাইটেশনের শর্ত কি? অবশ্যই ডিসি সোর্স প্রয়োগ করতে হবে। এটা আছে এক্সাইটেশনের শর্ত। এক্সাইটেশন হতে হলে অবশ্যই ডিসি সোর্স প্রয়োগ করতে হবে। 2 নম্বরে হচ্ছে যে যদি অনেক প্যাচের কয়েল হয় তাহলে তার খুব চিকন হবে। অনেক প্যাচের কয়েল হলে এক্সাইটেশনের জন্য অনেক প্যাচের কয়েল হলে অনেক প্যাচের যদি কয়েল হয় অনেক প্যাচের কয়েল হলে তার খুব চিকন হবে। তাহলে এক্সাইটেশনের জন্য অনেক প্যাচের কয়েল হলে তার খুব চিকন হবে। আবার 3 নম্বরে বলছে যদি এক্সাইটেশনের জন্য কম প্যাচের কয়েল হয় তাহলে তার খুব মোটা হবে। আর একসাথে তারে দুটি কয়েল হলে তার চিকন হতে হবে। মানে তারে যদি কয়েল তো দুটি হয়, দুটো কয়েলের জন্য একটা হবে মোটা, একটা হবে চিকন। এখানে যেটা বললাম যে অনেক প্যাচের কয়েল হলে খুব চিকন হবে, তার খুব চিকন হবে, এবং কম প্যাচের কয়েল হলে তার খুব মোটা হবে। এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তগুলো হচ্ছে এটা, যে অনেক প্যাচের কয়েল হলে তার খুব চিকন হবে, কম প্যাচের কয়েল হলে তার খুব মোটা হবে। আরেকটা হচ্ছে যে কয়েলে অবশ্যই দুটি তার থাকবে। একটা হচ্ছে মানে দুটি কয়েল থাকলে একটি কয়েলে চিকন তার হবে, আরেকটি কয়েলে মোটা তার হবে। দুটি কয়েলের একটি তার চিকন, একটা মোটা তার হবে, আরেকটি তার মোটা হবে। ইফতেখার, রিফাত, জি স্যার বলেন। বলেন তো দেখি এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তগুলো কি কি? স্যার অবশ্যই ডিসি সোর্স থাকতে হবে। হ্যাঁ, তারপরে এই যে এক্স 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 এক্সটেশনে আপনার এক্সাইটেশনে দুটি কয়েল থাকলে একটি কয়েলে তার চিকন হতে হবে এবং তারপর হ্যাঁ রাইট আর একটি মোটা হতে হবে। জি 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 তারপরে এক্সাইটেশনে আপনার কি কয় এক্সাইটেশনে আপনার এই যে বুঝলে গেলাম অনেক প্যাচের কয়েল হলে হ্যাঁ, অনেক প্যাচের কয়েল হলে তার চিকন মোটা হতে হবে, হবে, তার চিকন হতে হবে, চিকন রাইট হতে রাইট, তার খুব তারপরে চিকন হবে। জি স্যার। আবার এক্সাইটেশনে ওই যে কয়েল কম হলে তার মোটা হতে হবে। তার মোটা হবে। এই মানে চারটাই। জিনিসটা বোঝো যে এটা যদি একটা কয়েল হয়, তো এই কয়েলের মধ্যে আমরা তার পেঁচাই না, এইভাবে তার পেঁচাই না, জি স্যার। তো তারটা যদি আমরা খুব বেশি কয়েল হয়, মানে অনেক প্যাচের কয়েল হয়, ধরো যে অনেকগুলো মানে যে 500 বা 2000 বা 3000 প্যাচ দেওয়া লাগবে, তাহলে তারটা কি মোটা তার হলে হবে? তখন তারটা হওয়া লাগবে চিকন। চিকন আবার যদি প্যাচ সময় কম হয়, যে এই আর্মেচারের মধ্যে শুধুমাত্র আমাদের একটা বা দুইটা প্যাচ দেওয়া লাগবে বা অল্প প্যাচ দেওয়া লাগবে, তখন তারটা মোটা দিতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে কি দাঁড়ালো, এক্সাইটেশনে অনেক প্যাচের কয়েল হলে তার চিকন হয় এবং কম প্যাচের কয়েল হলে তার মোটা হয়। এবং অবশ্যই ডিসি সোর্স থাকতে হবে। এক্সাইটেশনের জন্য অবশ্যই ডিসি সোর্স দিতে হবে। আর একটা কি, দুইটা কয়েলের মধ্যে একটা কয়েল হবে মোটা তারের, একটা কয়েল হবে চিকন তারের। একটা তার হবে মোটা কয়েল, একটা তার হবে ডিসি চিকন কয়েল। এই হচ্ছে এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্ত। জি স্যার। আচ্ছা,
কে বলতে পারবে? আর কে বলতে পারবে? আমি বলবো বলেন। স্যার অবশ্যই ডিসি সোর্স হতে হবে। হ্যাঁ, তারপরে স্যার দুটি কয়েলের মধ্যে একটি তার মোটা হবে, একটি তার চিকন হবে। রাইট, হ্যাঁ। আর স্যার এক্সাইটেশন বেশি হলে স্যার তার চিকন হবে, আর এক্সাইটেশন কম হলে তার মোটা হবে। সরি, এটা একটু ভুল করলাম। এক্সাইটেশন কম না বেশি না, এটা এখানে বলছে যে এক্সাইটেশনের জন্য যদি আমাদের প্যাচ সংখ্যা বেশি দিতে হয়, কয়েলের ধরো যে কয়েলের মধ্যে যদি আমাদের প্যাচ সংখ্যা বেশি দিতে হবে তাহলে তার চিকন হবে, আর যদি প্যাচ সংখ্যা কম দিতে হয় তাহলে তারটা কি হবে? মোটা হবে। আর যদি প্যাচ সংখ্যা বেশি দিতে হয় তাহলে তারটা হবে চিকন। তাহলে এক্সাইটেশনে প্যাচ সংখ্যা বেশি হলে তার কি হয়? চিকন হয়। চিকন হয়, আর এক্সাইটেশনে প্যাচ সংখ্যা বেশি কম হলে তার মোটা হয়। মোটা হয়। বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। ডিসি জেনারেটর এক্স। তারপরে 3 নম্বর কি আছে? ওই 3 নম্বর তো ওটাই, যে তার যদি হচ্ছে যে মোটা হয় তাহলে প্যাচ সংখ্যা যদি কম হয় তার হবে মোটা, এবং প্যাচ সংখ্যা বেশি হলে তার হবে চিকন। এই দুটো হচ্ছে দুটা। আর 1 নম্বরে হচ্ছে যে ডিসি সোর্স অবশ্যই প্রয়োগ করতে হবে। আর শেষেরটা মানে 1 নম্বরে যদি হয় ডিসি সোর্স প্রয়োগ করা, 2 নম্বরে হচ্ছে যে দুইটা কয়েলের একটা চিকন তার হবে, একটা মোটা তার হবে। 3 নম্বরে হচ্ছে কি, যে বেশি সংখ্যক প্যাচ হলে এক্সাইটেশনে প্যাচ সংখ্যা বেশি হলে তার চিকন হবে। আর 4 নম্বরে হচ্ছে যে এক্সাইটেশনে প্যাচ সংখ্যা কম হলে তার মোটা হবে। তাই তো? এখন আর কে বলবে? আল আমিন আল আমিন আহমেদ। আল আমিন আহমেদ, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলেন দেখি। স্যার মূল বিষয়টা হচ্ছে যে কয়েলের মধ্যে আমরা যে কপার গুলো ব্যান্ডিং করব, তো তার মধ্যে যদি আমাদের অতিরিক্ত কপার ব্যান্ডিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই ক্যাবেলিং আপনার ডিসির যে ক্যাবেলটা হবে সেটা থাকবে আপনার চিকন। জি, জি, আর কপার ব্যান্ডিং এর আপনার যেই আহ, আর কি তামাটা বা যে কপারটা আমরা ব্যবহার করব সেটা যদি কম হয় তাহলে আমরা ক্যাবেলটা ব্যবহার করব মোটা কপারের। আচ্ছা, এখানে হলো যে কম আর বেশি যে কথাটা বললেন ওটা কি হবে? মানে প্যাচ হবে নাকি? মানে এখানে বলা হয়েছে যে প্যাচের কথা বলা হয়েছে, মানে কম বেশি বলতে প্যাচ কম বেশি। পেঁয়াজ কম বেশি, জি স্যার। হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ আমরা কম তো বেশি। আমরা তো আর্মেচারকে এইভাবে পেঁচাই, মানে জি দেখা জি যাচ্ছে জি যে এরকম স্লট থাকে দুটা, ঠিক আছে? জি। এরকম স্লট থাকে, এরকম স্লট থাকে, স্লটের ভিতরে আমরা তার এইভাবে পেঁচাই, ঠিক আছে? এইভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার এইভাবে নিয়ে আসি, হ্যাঁ জি এইভাবে স্যার, জি এইভাবে স্যার। পেঁচাই। তো এইভাবে যখন আমাদের এই প্যাচ সংখ্যাটা যখন বেশি হবে তখন তারটা হবে আমার চিকন, আর প্যাচ সংখ্যাটা কম হলে তার হবে মোটা। আর 1 নম্বরে 1 নম্বর কথাটা ছিল যে এক্সাইটেশনে অবশ্যই ডিসি সোর্স প্রয়োগ করতে হবে। অবশ্যই কি করতে জি হবে? স্যার, ডিসি সোর্স প্রয়োগ ডিসি সোর্স ডিসি প্রয়োগ সোর্স করতে প্রয়োগ হবে। করা ছাড়া কি এক্সাইটেশন হবে? হবে না। আর 2 নম্বরে কথা হচ্ছে যে দুটি কয়েলের মধ্যে একটা হবে চিকন তারের আর একটা হবে মোটা তারের, নাকি? দুইটা কয়েলের একটা হবে চিকন তারের, একটা হবে মোটা তারের। তার মানে এই হচ্ছে যে 4টা আর কি শর্ত। তো আর একটু কে বলেন, একটু বলেন সবাই। রানত খিসা বলেন। স্যার স্যার অবশ্যই ডিসি সোর্স প্রয়োগ করতে হবে স্যার। হ্যাঁ, অবশ্যই এক। ডিসি সোর্স প্রয়োগ করতে হবে। আর জি, 2 নম্বর হচ্ছে স্যার, যদি অনেক প্যাচের কয়েল হলে একটা হবে চিকন। জি, আর 3 নাম্বার হচ্ছে স্যার, যদি দুটি কয়েল থাকে একটি হবে ছোট আর অপরটি হবে মোটা একটু। জি। না, এখানে একটু ব্যতিক্রম, যে অনেকগুলো প্যাচ থাকলে একটা তার হবে মানে তার সংখ্যা তার হবে চিকন না, জি স্যার, চিকন। চিকন। কিন্তু যদি প্যাচ সংখ্যা কম থাকে, তার সংখ্যা কম থাকলে স্যার তখন বড় হবে স্যার, মোটা হবে। হ্যাঁ, প্যাচ সংখ্যা কম থাকলে মোটা হবে, তার হবে মোটা। এলো। আচ্ছা, আর বলার মতো কেউ নাই? তো আমাদের এই অধ্যায় থেকে আমরা এই কটা প্রশ্ন করে নিব, আমাদের এই কটাই যথেষ্ট। আমরা বেশি ডিটেলস করতে যাব না, আমাদের পরীক্ষার সামনে মাত্র এই কটা প্রশ্ন। এখানে এক্সাইটেশন কাকে বলে একটু বলেন দেখি কেউ। কে বলবে?
যে বলার মতো নাই, একটু বলেন না, বললে তো ক্লিয়ার হয়ে যায়। টিপ থেকে আর কথা স্যার বলেন না আমি কেন? বলতেছি স্যার, বলেন, আসমাল বলেন। জেনারেটরের ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয় তাকে স্যার এক্সাইটেশন বলে। গুড। তারপর এক্সাইটেশন গেল। এক্সাইটেশন কত প্রকার? স্যার এক্সাইটেশন দুই প্রকার, কি কি? একটা হচ্ছে আপনার সেপারেটলি আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেশন। আচ্ছা, রেসিডুয়াল ম্যাগনেটিজম, অবশিষ্ট চুম্বক ক্ষেত্র কাকে বলে? অবশিষ্ট চুম্বক ক্ষেত্র সেটা হচ্ছে আপনার রেসিডুয়াল ম্যাগনেটিজম। সেটা হুম, হচ্ছে যে আপনার যখন পোল বা লোহার মধ্যে যখন আমরা বিদ্যুৎ ডিসি ভোল্টেজ সোর্স করি, হুম, তো সোর্স করার পরে যে ইলেকট্রোম্যাগনেটটা তৈরি হয়, হুম, তো ডিসি যখন আমরা অফ করে দিই তারপরেও সেই ইলেকট্রোম্যাগনেটটা আর কি সম্পূর্ণ শেষ হয়ে যায় না, কিছুটা ইলেকট্রোম্যাগনেট সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে থেকে যায়। হুম। যে অবশিষ্ট অংশ থেকে যায় সেই অবশিষ্ট অংশটাই হচ্ছে আপনার রেসিডুয়াল ম্যাগনেটিজম। জি জি, রাইট। তারপর পাইলট এক্সাইটার কোথায় ব্যবহার করা হয়? পাইলট হচ্ছে স্যার এক্সট্রা ভাবে যে আমরা আপনার যে ডিসি সুইচটা আমরা যেটা দেই, হুম, সেটা যে এক্সট্রা ভাবে যে আমরা আরো একটা জেনারেটর, ছোট জেনারেটরে ব্যবহার করি, তাকে আমরা পাইলট এক্সাইটার বলি। বলি রাইট। তারপরে এক্সাইটেশনের প্রয়োজনীয়তা। স্যার হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে স্যার মানে ডিসি সোর্স যদি ডিসি সোর্স ডিসি সোর্সকে শক্তিশালী করার জন্য স্যার। ফ্লাক্স, শক্তিশালী ফ্লাক্স উৎপন্ন করার জন্য, শক্তিশালী জি স্যার, ফ্লাক্স উৎপন্ন করার জন্য, এবং আর্মেচারে আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন করার জন্য। ভোল্টেজ জি উৎপন্ন স্যার, করার জন্য, ঠিক আছে। শক্তিশালী জি ফ্লাক্স স্যার। উৎপন্ন করার জন্য, আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন করার জন্য। তারপরে এক্সাইটেশনের প্রয়োজনীয় শর্তগুলো কি বলবে? স্যার এটা হচ্ছে যে পোলের মধ্যে যে কপারটা আমরা ব্যান্ডিং করব, যে প্যাচটা দিব, সেই প্যাচ যদি বেশি দেয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ডিসি সোর্সের যেই আম, ইয়েটা তারটা চিকন ব্যবহার করবো। কানেক্টরটা, হ্যাঁ তারটা বা কানেক্টরটা ব্যবহার করব, সেটা হবে হচ্ছে আপনার চিকন। জি আর যদি ভিতরের যেই কপারের যে প্যাচ গুলো আমরা দিব কপার দিয়ে, সেটা যদি কম হয়, তাহলে তারটা ব্যবহার করব মোটা। জি। তারপর আর এক্সাইটেশনে, এটার মধ্যে অবশ্যই ডিসি সোর্স ব্যবহার করতে হবে। জি জি, আরেকটা একটা হচ্ছে উম, স্যার দুটি কয়েলের মধ্যে একটি চিকন আর একটি হবে মোটা। মোটা। দুটো স্যার কয়েলের রাইট, মধ্যে হ্যাঁ একটা হবে দুটির মধ্যে চিকন একটা তারে চিকন আর একটা একটা হবে মোটা তারে। তাহলে আমাদের এই যে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, পড়া কি ক্লাসে হয়ে গেছে না? জি স্যার। পড়াশোনা কিন্তু ক্লাসে হয়ে গেছে, তো আমাদের ক্লাস করে কি উপকার হয় না নাকি? ক্লাস করে তো অবশ্যই উপকার হবে স্যার।